আমরা সবাই জানি হিটলার কতটা নির্দয়ভাবে 60 লাখ ইহুদিদের হত্যা করেছিল, কিন্তু আমরা খুব কমই জানি ইহুদিদের বিরুদ্ধে চলা এই অত্যাচার অ্যাকচুয়ালি হাজার বছর পুরাতন। ইহুদিরা শুরু থেকেই এমন এক সম্প্রদায়ের মানুষ যাদের পৃথিবীতে কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না। তারা যেখানেই থাকতো তাদেরকে মাইনরিটি বলা হতো, তাদেরকে ঘৃণার চোখে দেখা হতো, আর কোনো কারণ ছাড়াই তাদের উপর অত্যাচার করা হতো। এর পিছনে একটা মাত্রই কারণ, ধর্ম। হাজার বছর ধরে খ্রিস্টানরা বিশ্বাস করে আসছে যে এই ইহুদিরাই যিশু খ্রিস্টকে অ্যারেস্ট করিয়েছিল আর তারাই আদালতে বিচার করে ক্রুশবিদ্ধ করেছিল। কেবল এই একটা মাত্র কারণেই ইহুদিদের ইউরোপে কেউ সহ্য করতে পারত না। অষ্টাদশ শতাব্দীর পর থেকে কেবল তাদের ধর্মীয় কারণেই ঘৃণা করা হতো না, বরং তাদেরকে বৈষম্যের চোখেও দেখা হতো, মানে তাদেরকে নিকৃষ্ট সেকেন্ড ক্লাস বলে গণ্য করা হতো। এই সমস্ত কারণেই অষ্টাদশ শতাব্দী থেকে গোটা বিশ্বের ইহুদিরা ভাবতে শুরু করে যে কোনো দেশই তাদেরকে নিজেদের বলে গ্রহণ করবে না। যদি ইহুদিরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চায় তাহলে তাদেরকে একটি নিজস্ব দেশ গঠন করতে হবে। ঠিক এই সময় 1896 সালে একজন অস্ট্রো হাঙ্গেরিয়ান জার্নালিস্ট থিওডোর হার্জেল একটি বই লেখেন, ইংলিশে ট্রান্সলেট করলে যার নাম দাঁড়ায় জুইস স্টেট। তার এই লেখাটি পরবর্তীতে রাজনৈতিক আন্দোলনের রূপ ধারণ করে, যার নাম জায়োনিজম। তিনি আরও বলেন ইহুদিদের স্বাধীন রাষ্ট্র গঠন করা হবে প্যালেস্তাইনে। তিনি প্যালেস্তাইনকে এই কারণেই বাছাই করেন, এর কারণ হলো প্যালেস্তাইন ইহুদিদের জন্য একটি পবিত্র স্থান, এখানেই রয়েছে জেরুজালেম। তবে প্যালেস্তাইন কেবলমাত্র ইহুদিদের জন্যই পবিত্র স্থান নয়, এই জায়গাটি 3 ধর্মের কাছে গুরুত্বপূর্ণ স্থান। জেরুজালেমে রয়েছে আল আকসা মসজিদ, ডোম অব দ্য রক বা কোব্বাতুস সাকারা, আর একটি হলি ওয়াল রয়েছে, আর এখানে ইহুদিরা প্রার্থনা করে। এই সম্পূর্ণ এরিয়াটিকে ইহুদিরা টেম্পল মাউন্ট বলে, আর মুসলিমরা হারাম আল শরীফ বলে। আর যেখানে যীশু খ্রিস্টকে ক্রুসিফাই করা হয়েছিল সেখানে কনস্টান্টিন দ্য গ্রেট একটি চার্চ তৈরি করে, যার নাম চার্চ অব দ্য হলি সেপুলকার। আর এই চার্চটিকে হারাম আল শরীফ থেকে 2 কিলোমিটার দূরে স্থাপিত করা হয়। এই কারণে এই জায়গাটি 3 ধর্মের কাছে গুরুত্বপূর্ণ স্থান। জায়নিস্ট আন্দোলনের পর থেকে ইহুদিরা প্যালেস্তাইনে মাইগ্রেট করা শুরু করে। সেখানে গিয়ে তারা অনেকগুলি পার্মানেন্ট সেটেলমেন্ট তৈরি করে আর সেখানে বাস করা শুরু করে দেয়। সেই সময় এখানে না ছিল গাজা, না ছিল ওয়েস্ট ব্যাংক, না ছিল ইসরায়েল। এই সম্পূর্ণ এলাকাটি ছিল প্যালেস্তাইন, আর এই প্যালেস্তাইন দেশটি তখন অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল। সেই সময় এখানে মুসলমানদের জনসংখ্যা ছিল প্রায় 3,86,320 জন, 40,000 খ্রিস্টান ছিল আর মাত্র 13,000 ইহুদি ছিল। কিন্তু তারপরও খ্রিস্টান আর ইহুদিরা এখানে মুসলিমদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বাস করত। এই ম্যাপে দেখা যায় উসমানীয় সাম্রাজ্য ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা আর মিডল ইস্টের অনেক অংশে ছড়িয়ে রয়েছে। কিন্তু কিছু আরব লিডার ছিল যারা উসমানীয় শাসন থেকে আরবকে মুক্ত করে একটি ইউনিফাইড আরব স্টেট তৈরি করতে চায়। যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1915 সালে ব্রিটিশরা আরব বিপ্লবীদের সঙ্গে একটি চালাকি করে। তারা আরবীদের সঙ্গে একটি ডিল করে, যদি উসমানীয় সাম্রাজ্যকে হারাতে তারা ব্রিটিশদের সাহায্য করে তাহলে তাদেরকে একটি স্বাধীন আরব রাষ্ট্র গড়ে দেবে, যেখানে তারা একটি ইউনিফাইড আরব স্টেট বানাতে পারবে। অন্যদিকে ব্রিটিশরা গোপনে ইহুদিদের সঙ্গে একটি প্রমিস করে যে তাদেরকে প্যালেস্তাইনে একটি নতুন দেশ করে দেবে। 2 নভেম্বর 1917 সালে ব্রিটেনের ফরেন সেক্রেটারি অথর বালফোর একজন ব্রিটিশ ইহুদি আন্দোলনকারীর হেড লর্ড ওয়াল্টার রথচাইল্ডকে একটি চিঠি পাঠায়। এই চিঠিতে লেখা হয় ব্রিটিশ গভর্নমেন্ট ঠিক করেছে ইহুদিরা যেন প্যালেস্তাইনে এসে নিজেদের দেশ গঠন করে। তাকে প্রতিশ্রুতিও দেওয়া হয় যে এই কাজের জন্য ব্রিটিশরা সম্পূর্ণভাবে সাহায্য করবে। এখন প্রশ্ন হলো ব্রিটিশরা ইহুদিদের পৃথক রাষ্ট্র দিয়ে পরিবর্তে কি চেয়েছিল? আসলে ব্রিটিশদের কেবল একটি মাত্রই লক্ষ্য ছিল, এখান থেকে অটোমান এম্পায়ার বিতাড়িত হওয়ার পর এমন একটি কমিউনিটি থাকবে যারা ভবিষ্যতে ব্রিটিশদের সাহায্য করবে। কিন্তু তারা ফ্রান্সের সঙ্গে আরব ভাগাভাগির একটি গোপনে ডিল করে। যখন আরব, ব্রিটিশ আর ফ্রান্স মিলিত হয়ে অটোমান এম্পায়ারকে হারিয়ে দেয়, ব্রিটিশ আর ফ্রান্সরা নিজেদের মধ্যেই মধ্যপ্রাচ্যকে 2 ভাগে ভাগ করে নেয়। ব্রিটিশরা প্যালেস্তাইন রিজনকে দখল করে নেয়। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে প্যালেস্তাইনে গোটা বিশ্ব থেকে ইহুদিরা আসা শুরু করে দেয়। সেখানে তারা স্কুল তৈরি করে, ফ্যাক্টরি চালু করে, আর ব্রিটিশদের সাহায্যে একটি ছোট আর্মিও তৈরি করে যার নাম হাগানা। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে যেখানে 90% মুসলিম ছিল, 1922 সালের পর সেই মুসলিমের সংখ্যা হয়ে দাঁড়ায় 78% আর 12% ইহুদিদের সংখ্যা হয়ে দাঁড়ায়। তাছাড়া ইহুদিদের সংগঠনগুলো ফান্ডিং দেওয়া শুরু করে যাতে প্যালেস্তাইনে ইহুদিরা জমি ক্রয় করতে পারবে। এদিকে ফিলিস্তিনের মুসলমানরা লক্ষ্য করে ব্রিটিশরা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী স্বাধীনতা ফিরিয়ে না দিয়ে উল্টে তাদেরই ভূমিকে ইহুদিদের হাতে তুলে দিচ্ছে। 1922 সাল থেকে 1931 সালের মধ্যে ইহুদিদের এই জনসংখ্যা ডবল হয়ে যায়। বেশ কয়েক বছর ধরে তারা সহ্য করতে থাকে, কিন্তু যখন তারা প্রতিবাদ করা শুরু করে তাদেরকে ব্রিটিশ দ্বারা গ্রেপ্তার করে নেওয়া হতো, লিডারদের প্যালেস্তাইন থেকে বের করে দেওয়া হতো, আবার কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো, ঠিক যেমনটা তারা ভারতীয় বিপ্লবীদের সঙ্গে করেছিল।
হয়েছিল, কিন্তু তারপরেও তারা প্রতিবাদ চালিয়ে যায়। যখন ব্রিটিশরা বুঝতে পারে ফিলিস্তিনিদের ধর্মঘটকে বন্ধ করা সম্ভব হবে না, তখন তারা ফিলিস্তিনি আরব লিডারদের শান্ত করতে 1939 সালে একটি হোয়াইট পেপার ডকুমেন্ট ইস্যু করে একটি পলিসি পাবলিশ করে। এতে বলা হয় যেসব ইহুদিরা পূর্বে থেকে আরবে বাস করছে তারা আর প্যালেস্তাইনে জমি কিনতে পারবে না, আর নতুন ইহুদি ইমিগ্রেশনের উপরও ব্যান লাগিয়ে দেওয়া হয়েছে। আর তারা প্রতিশ্রুতি দেয় 10 বছরের মধ্যে প্যালেস্তাইনে একটি স্বাধীন রাষ্ট্র বানিয়ে দেবে, আর এখানে ইহুদিদের জন্য একটি পৃথক হোম কান্ট্রি হবে। কিন্তু ইহুদিরা হোয়াইট পেপারের এই প্রতিশ্রুতিকে মানতে অস্বীকার করে। তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই শুরু করে দেয়। ঠিক এই সময় একটি অদ্ভুত ঘটনা ঘটে যায়। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, আর এই যুদ্ধে হিটলার 60 লাখ ইহুদিদের নির্দয়ভাবে হত্যা করে দেয়। ইতিহাসে এই ঘটনাটি হলোকাস্ট নামে পরিচিত। এই হলোকাস্টে 6 বছরের মধ্যেই ইউরোপে থাকা 66% ইহুদিদের হত্যা করে দেওয়া হয়। বাকি বেঁচে থাকা ইহুদিদের জীবন বাঁচানোর জন্য প্যালেস্তাইনে আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রথমত তাদের কাছে জেরুজালেম একটি পবিত্র স্থান, দ্বিতীয়ত সেখানে পূর্বে থেকে মেজরিটি জিউস কমিউনিটি রয়েছে। ব্রিটিশদের হোয়াইট পেপারে লিমিটেড ইমিগ্রেশন চুক্তি থাকার পরেও গোটা ইউরোপের ইহুদিরা প্যালেস্তাইনে যাওয়া শুরু করে দেয়। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা দুর্বল হয়ে পড়ে। 1947 সালে তারা প্যালেস্তাইন ছাড়ার সিদ্ধান্ত নেয়, আর প্যালেস্তাইনের ভাগ্য নির্ধারণের দায়িত্ব ইউনাইটেড নেশনের হাতে তুলে দেয়। 2023 সালে প্যালেস্তাইনের ম্যাপটিকে দেখলে ঠিক এমন লাগে, কিন্তু 1946 সালে এই গ্রিন কালারটা পুরোটাই ছিল প্যালেস্তাইন মুসলিমদের। এ থেকে ক্লিয়ারলি বোঝা যায় সেই সময় মুসলিমদের জনসংখ্যা আর ভূমি অনেক বেশি ছিল। কিন্তু 1947 সালে ইউনাইটেড নেশন প্যালেস্তাইনকে 2 ভাগে বিভক্ত করে দেয়, আর 56% জমি ইহুদিদের দিয়ে দেয়, আর 43% প্যালেস্তাইনদের। আর জেরুজালেমকে ইউনাইটেড নেশনের কন্ট্রোলে রাখে। ইউনাইটেড নেশনের এই প্রস্তাবে 72% ভোট আসে, আর এই ম্যাপটিকে ফাইনাল করে দেওয়া হয়। ইউনাইটেড নেশনের এই আজব সিদ্ধান্তে গোটা আরব বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল। কিভাবে 25% ইহুদিদের 56% জমি দিয়ে দিল, যার ব্যাখ্যা আজও ইউনাইটেড নেশন দিতে পারেনি। ইউনাইটেড নেশনের এই সিদ্ধান্তে ইহুদিরা খুশি হলেও কিন্তু আরবীয়রা কোনোভাবে খুশি হয়নি। তাদের কাছে একটাই প্রশ্ন, যেহেতু প্যালেস্তাইন আরবেরই অংশ, তাহলে কেন বিভক্ত করার প্রশ্ন আসবে? আরব কান্ট্রিজগুলো ইউনাইটেড নেশনের এই সিদ্ধান্তকে অস্বীকার করে, আর এখান থেকে আরব ইহুদিদের মধ্যে শুরু হয় তীব্র দ্বন্দ্ব। 14 মে 1948 সালে ডেভিড বেন-গুরিয়ন অফিসিয়ালি ইসরায়েল রাষ্ট্র গঠনের জন্য ঘোষণা করে দেয়। ডেভিড বেন-গুরিয়নই প্রথম ইসরায়েলের প্রাইম মিনিস্টার হয়, কিন্তু আরবরা ক্রুদ্ধ হয়ে 1948 সালে ইসরায়েলের উপর হামলা করে দেয়। এই যুদ্ধে ইনভলভ ছিল মিশর, জর্ডান, ইরাক, সিরিয়া আর লেবানন। তারা মনে করেছিল এটা হয়তো ব্রিটিশদের আবার নতুন কোনো চাল হবে, হয়তো ইসরায়েল রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে আরবদের উপর তাদের উপনিবেশবাদ বজায় রাখতে চায়। তাছাড়া তারা প্যালেস্তাইনকে নিয়ে একটি ইউনিফাইড আরব গঠনের স্বপ্ন দেখে আসছে সেই অটোমান এম্পায়ারের আমল থেকে। তাদের দাবি ইসরায়েলকে 1 ইঞ্চিও জমি দেওয়া হবে না। এই যুদ্ধটি একটি ঐতিহাসিক যুদ্ধ ছিল, কারণ 5টি দেশ মিলিত হয়ে একটি ছোট্ট দেশের সঙ্গে লড়াই করতে চলেছে, যেটা কেবলমাত্র কয়েক মাস আগে তৈরি হয়। অন্যদিকে ইহুদিরা দেখে শত শত বছর ধরে কিভাবে তাদেরকে গোটা বিশ্ব অত্যাচার করে আসছে, হিটলার কিভাবে তাদেরকে ট্রিট করেছিল। যদি আজ তারা হেরে যায় তাহলে পৃথিবী থেকে হয়তো তাদের অস্তিত্ব পুরোপুরিভাবে মুছে যাবে। তারা সবাই নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য মিলিত হয়ে 5 আরব দেশের সঙ্গে লড়াই করে, আর আশ্চর্যজনকভাবে ইসরায়েল এই যুদ্ধে জিতে যায়। তবে এদের জেতার পেছনে মূল কারণ ছিল পশ্চিম কান্ট্রির সাপোর্ট। যুদ্ধ শেষে সমগ্র ব্লু এরিয়াটিকে ইসরায়েল কন্ট্রোল করে, আর গাজা এরিয়াটিকে কন্ট্রোল করে মিশর, আর ওয়েস্ট ব্যাংকে কন্ট্রোল করে জর্ডান। ইউনাইটেড নেশন ইসরায়েলকে এই এরিয়াটি দিয়েছিল, কিন্তু যুদ্ধের পর ইহুদিরা এই পুরো এরিয়াটিকে ক্যাপচার করে নেয়, মানে তারা 78% এরিয়াকেই দখল করে নেয়। এর অর্থ ফিলিস্তিনিদের কাছে আর কোনো জায়গা বেঁচে নেই। প্রায় 7 লাখ ফিলিস্তিনিদের নিজেদের দেশ ছেড়ে অন্য আরব দেশে আশ্রয় নিতে হয়, অথচ তারাই এই ভূখণ্ডের আসল মালিক। ইতিহাসে এই ঘটনাটি আল নাকবা নামে পরিচিত, যার অর্থ বিপর্যয়। 1967 সালে আবার একবার আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়, আর এই সময় ইসরায়েলরা না কেবল ওয়েস্ট ব্যাংকে দখল করে, সেই সাথে গাজা স্ট্রিপ সহ ইজিপ্টের সাইনাই পেনিনসুলাকেও দখল করে নেয়। মানে ইসরায়েল প্যালেস্তাইনের 100% এরিয়াকেই দখল করে নেয়। এই সময় থেকে ফিলিস্তিনের জনগণেরা নিজেদের দেশ তৈরি করতে ইচ্ছা প্রকাশ করে। এই উদ্দেশ্যে তারা একটি সংগঠন তৈরি করে, যার নাম দেয় PLO বা প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন। শুরুর দিকে তারা অস্ত্র হাতে নিয়ে ফোর্সফুলি নিজেদের দেশ তৈরি করার চেষ্টা করত। প্রথমের দিকে আমেরিকা ইসরায়েল তাদের সন্ত্রাসী গ্রুপ বলে ঘোষণা করেছিল, কারণ তারা মাঝে মাঝে বোম ব্লাস্ট করত, জাহাজ হাইজ্যাক করে নিত। কিন্তু 1979 সালে ইউনাইটেড নেশন PLO-কে অফিসিয়ালি স্বীকৃতি দেয় এই হিসাবে যে এরা প্যালেস্তাইনের জনগণের প্রতিনিধি। এরপর 1979 সালে মিশর আর ইসরায়েলের মধ্যে প্রথম শান্তি চুক্তি হয়, আর মিশরই প্রথম আরব দেশ যে ইসরায়েলকে দেশ হিসাবে স্বীকৃতি দেয়। পরবর্তীতে ইসরায়েল দখলকৃত পেনিনসুলাকেও মিশরকে ফিরিয়ে দেয়। কিন্তু এই ঘটনার 2 বছর পরেই মিশরের প্রাইম মিনিস্টারকে মুসলিম চরমপন্থীরা হত্যা করে দেয়। তাদের
মতে কেন ইসরায়েলের সঙ্গে কম্প্রোমাইজ করতে যাবে? প্রায় 10 বছর ধরে ওয়েস্ট ব্যাংক আর গাজা স্ট্রিপ ইসরায়েলের দখলে থাকার কারণে অনেক ইহুদি সেখানে পার্মানেন্টলি বাস করা শুরু করে দেয়। কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি এর বিরোধিতা করে, কারণ 1947 সালের পার্টিশন অনুযায়ী এই জায়গাটি ফিলিস্তিনিদের। 1992 সালে আবারও একবার পিএলও আর ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি হয়। পিএলও লিডার ইয়াসির আরাফাত ইসরায়েলকে দেশ হিসাবে স্বীকৃতি দেয়। অন্যদিকে ইসরায়েলের প্রাইম মিনিস্টার আইজাক রাবিন পিএলওকে স্বীকৃতি দিয়ে বলে যে পিএলও কোনো সন্ত্রাসী সংগঠন নয়। কিন্তু এই সময় পিএলও দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তাদের মতে ইসরায়েলের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক রাখা যাবে না, আর এই দলটি হামাস নামে পরিচিত। কিন্তু শান্তি চুক্তির পরেও একটি সমস্যা রয়ে গেছে, তাহলে প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাংক আর গাজা স্ট্রিপে বহু ইসরায়েল বসতি গড়ে তুলেছে, তাও আবার ইসরায়েল গভর্নমেন্টের অনুমতিতে। তাই এই সমস্যা সমাধান করার জন্য ওয়েস্ট ব্যাংককে 3টি ভাগে ভাগ করা হয়। এরিয়া এ থাকবে সম্পূর্ণ প্যালেস্তাইনের নিয়ন্ত্রণে, এরিয়া বি থাকবে প্যালেস্তাইন আর ইসরায়েলের যৌথ নিয়ন্ত্রণে, আর এরিয়া সি থাকবে সম্পূর্ণ ইসরায়েলের নিয়ন্ত্রণে। মানে ইউনাইটেড নেশনের পার্টিশন প্ল্যানের এখানে কোনো নামগন্ধই নেই। প্যালেস্তাইনে তারা কেবল গুণাগুন্তি কিছু জায়গা পেয়েছে যেখানে তারা নিজেদের সরকার চালাতে পারে। তাছাড়া এরিয়া সি একটি উর্বর চাষযোগ্য জায়গা, এখানে অফুরন্ত জল মিনারেল রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এই জায়গাটি ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকায় তারা সেখানে কোনোভাবে অ্যাক্সেস পায় না। তাদের মতো হতভাগা হয়তো এই পৃথিবীতে দুটো নেই, নিজেদের দেশের সম্পদকে তারা ঠিকভাবে ভোগ করতে পারে না। আর এই জায়গাগুলিতে যাতে ফিলিস্তিনিরা প্রবেশ করতে না পারে, ইসরায়েল গভর্নমেন্ট চেকপোস্ট সেট করে দিয়েছে। তবে 2005 সালে ইসরায়েল গাজা থেকে তাদের এরিয়া সি এর নিয়ন্ত্রণ তুলে নেয়, কিন্তু ওয়েস্ট ব্যাংকে তাদের এখনো নিয়ন্ত্রণ রয়েছে। 1995 সালে এমন এক ঘটনা ঘটে যায় যার ফলে শান্তি চুক্তির 12টা বেজে যায়। ইহুদি চরমপন্থীরা নিজেদের প্রাইম মিনিস্টারকে হত্যা করে দেয়। তারা কোনোভাবেই চায় না ওয়েস্ট ব্যাংকের আশেপাশে কোনো প্যালেস্তাইন বাস করুক। 1996 সালে প্যালেস্তাইনে প্রথম ইলেকশন হয় আর প্যালেস্তাইনে প্রথম সরকার প্রতিষ্ঠিত হয়। পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত আর তার ফাতেহ পার্টি বিজয়ী হয়। কিন্তু হামাস এই ইলেকশনে খুশি হয়নি, তারা মাঝে মাঝে ইসরায়েলের উপর হামলা করতে থাকে। এর থেকে বাঁচার জন্য ইসরায়েল ওয়েস্ট ব্যাংকে তাদের সেটেলমেন্টের আশেপাশে কনক্রিটের ওয়াল লাগিয়ে দেয়। এর ফলে ফিলিস্তিনিদের এখানে বাস করা আরও বেশি দুষ্কর হয়ে পড়ে। এরপর 2006 সালে প্যালেস্তাইনে দ্বিতীয়বার ভোট হয় আর এই সময় হামাস জিতে যায়। এতে পিএলও পার্টি আর হামাসের মধ্যে একটি গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। হামাসের মূল বক্তব্য হলো পিএলও একটু বেশি ইসরায়েলের সঙ্গে উদারতা দেখাচ্ছে, কিন্তু হামাস ইসরায়েলের সঙ্গে আপোষ করা তো দূরের কথা, এদের মূল লক্ষ্য হলো ইসরায়েলকে ম্যাপ থেকে মুছে দেবে। হামাসদের মতে ইসরায়েল এখানে উড়ে এসে জুড়ে বসেছে, প্যালেস্তাইনের আসল হকদার তারাই। এর ফলে হামাস আর পিএলও পার্টির সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যায় আর তারা দুই ভাগে বিভক্ত হয়ে বর্তমানে হামাস গাজা স্ট্রিপকে দখল করে আছে আর ওয়েস্ট ব্যাংকে পিএলও পার্টির প্রভাব রয়েছে। আর এই গাজা স্ট্রিপ থেকে হামাসরা মাঝে মাঝে রকেট আক্রমণ করে। 7 অক্টোবর 2023 সালে এই গাজা স্ট্রিপ থেকে ইসরায়েলের উপর 5000-এরও বেশি রকেটকে ফায়ার করা হয়েছিল। আসলে গাজা জায়গাটি খুবই ছোট্ট জায়গা, কেবল 365 স্কোয়ার কিলোমিটার মধ্যে বিস্তৃত, মানে দিল্লির 4 ভাগের 1 ভাগ ছোট জায়গা। আর এই ছোট্ট জায়গাটির ভিতর বাস করে 23 লাখ ফিলিস্তিনি নাগরিক। যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই এমনিতেই ইসরায়েল গাজার জনগণকে কোণঠাসা করে রেখেছে। আর কারেন্টলি এখানে খাবার, মেডিসিন সাপ্লাই, জলের সাপ্লাই সবই বন্ধ, এমনকি ইলেকট্রিসিটিকেও কাট অফ করে দিয়েছে। আর মিনিটে মিনিটে বোম পড়ছে, আর এরা এখান থেকে বেরিয়েও কোথাও যেতে পারবে না। 2005 সাল থেকেই ইসরায়েল গাজা স্ট্রিপকে ভূমি, আকাশপথ, জলপথ চতুর্দিক থেকে ব্লক করে রেখেছে। এমনকি 2009 সালের পর গাজা থেকে ওয়েস্ট ব্যাংকে যাবার পথকেও ব্লক করে দেয়। মানে এরা নিজের দেশের ভূখণ্ডেই ঘুরতে পারে না। মোট কথা এরা একটি ওপেন জেলের ভেতর বাস করছে। যদি আপনি এই জায়গায় থাকতেন তাহলে কি করতেন? কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।